অফিসে আসার সময়, তবে ঠিক পিক আওয়ার নয়, প্রায় ১২টা ছুঁই ছুঁই, অর্থাৎ দুপুর প্রায় শুরু হচ্ছে। সেই সময়টায় পাঠাও বা উবার অ্যাপে রাইড রিকোয়েস্ট দিলে জ্যাম কম থাকায় বিল একটু কম আসে সাধারণত। তাই নিজেকে মধ্যবিত্ত দাবি করার এই লেখক পকেট বাঁচাতেই ওই সময়টা বেছে নেন যাতায়াতে। রিকোয়েস্ট দেওয়ার পর যথারীতি একজন রাইডার এলেন, খুবই ভদ্র মানুষ। তবে আসার আগেই ফোনে তিনি একটি ছোট্ট অনুরোধ জানিয়ে দিলেন। সেটি হলো, ভাই একটু আন্তরিকতা দেখায়েন। কিছুটা অবাক হতেই হলো, গত কয়েক বছর ধরে অনেকবারই মোটরসাইকেলে রাইড শেয়ার করা হয়েছে, তবে কখনো আন্তরিকতা দেখানোর অনুরোধ পাওয়া যায়নি। কি সেই আন্তরিকতা? রাইডার পৌঁছানোর পর জানা হলো বিস্তারিত। তিনি এসেই জানালেন তার কয়েকটি ফিলিং স্টেশনে তেলের সন্ধানে ঘুরে বেড়ানোর বৃত্তান্ত। জানালেন কোথাও অকটেন পাচ্ছেন না। তিনি শুনেছেন ফিলিং স্টেশনের কর্মচারীদের হাত করে কেউ কেউ নাকি তেল পাচ্ছে, কিন্তু তাকে কেউ ফিলিং স্টেশনে ঢুকতে দিচ্ছে না, তেল তো পরে। ফলে স্টেশনে ঢুকে একটু দুই নম্বরই করার সুযোগও মিলছে না তার। তাই রাইডারের স্বনির্বন্ধ অনুরোধ, ভাই একটু আন্তরিকতা দেখায়েন। সেই আন্তরিকতাটুকু হলো অ্যাপে আসা বিলের সাথে যদি কিছু বেশি ভাড়া দেওয়া হয়, কারণ তার নাকি অকটেন কিনতে হচ্ছে ২০০ টাকা করে। সাথে সাথেই শুনিয়ে দেওয়া হলো সরকারের নির্ধারিত মূল্য তালিকার কথা। তবে রাইডার ভাইটির বক্তব্য, বাস্তবতা ভিন্ন ভাই, ২০০ টাকার নিচে অকটেন নাই। এরপর পুরো যাত্রাপথেই তেল নিয়ে ভোগান্তির কথা শুনিয়ে গেলেন রাইডার ভাইটি। তিনি মধ্যবয়স্ক, বোঝাই যায় পরিবারের বোঝা ঘাড়ে আছে ভালো মতোই। তবে আন্তরিকতা দেখানোর কথা বলার সাথে সাথে সেটি চাপিয়ে দেওয়ার চেষ্টা তিনি করেননি একেবারেই, বরং পুরোটাই ছেড়ে দেন যাত্রীর উপর। অর্থাৎ আন্তরিকতা নির্ধারক রেট তিনি বেঁধে দেওয়ার চেষ্টা করেননি একটু। চালক ভাইয়ের বক্তব্য হলো তিনি তেল সংকটে ভুগছেন। যতটুকু তেলই পাচ্ছেন নানা ফিলিং স্টেশন ঘুরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ইচ্ছে মতো যে নেওয়া যাচ্ছে তাও না। অথচ এই রাজধানী শহরে সময় মানেই টাকা। বাংলা সিনেমাতেও দেখানো হয় ঢাকার বাতাসে টাকা ওড়ে, যদিও সেই টাকা উপার্জনে সময় কতটা বেচতে হয়, ঘাম কতটা ঝরাতে হয় সেটির উল্লেখ থাকে না। তাই সেই সময় ও শ্রমের অপচয়ের বিপরীতেই ক্ষতি পোষানোর আকাঙ্ক্ষায় আসে আন্তরিকতা প্রদর্শনের আহ্বান, যাতে লাভ ক্ষতির পাল্লাটা একটু সমানে সমান থাকে। অবশ্য বাংলা সিনেমারই আরেক নিদর্শন ভালোবাসা দিবি কিনা বল। এর মতো জোর করে আন্তরিকতা আদায়ের পথে চালক ভাইটি হাঁটেননি। তিনি যাত্রী তথা এই লেখকের ইচ্ছের ওপর পুরোটাই ছেড়েছিলেন। শেষে ২০-৩০ টাকা বেশি দিয়ে আন্তরিকতা প্রদান কার্যক্রম শেষ হলো অবশ্য। রাইডার ভাইটি তাতেই খুশি, এবং সেই সাথে বারবার দুঃখ প্রকাশমূলক বক্তব্যে বললেন, ভাই কিছু মনে কইরেন না, আমি নিরুপায় হইয়া। কথাটা আর শেষ করতে দেওয়া হয়নি তাকে। মানুষের নিরুপায় হওয়ার গল্প আসলে সকরুণ হয় সাধারণত। ওতে দয়া মিশে থাকে বেশি, মায়া কম। কিছু করার সুযোগও কম থাকে। তাই এমন গল্প যত কম শোনা যায় ততই ভালো। যদিও যাদের এসব ক্ষেত্রে বেশি করার কথা তারা বলে চলেছে তেলের কোনো সংকট নাই। হ্যাঁ, সরকারের কথাই বলা হচ্ছে। অনির্বাচিত নয়, একটি নির্বাচিত সরকারই বটে। ২ এপ্রিল সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সার্বিক জ্বালানির পরিস্থিতি নিয়ে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। তাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের সংকট নেই। তিনি আরও বলেছেন, বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা রুখতে মজুতদারদের বিরুদ্ধে বা অবৈধভাবে জ্বালানি মজুত করলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু সচিবালয় নয়, সংসদেও একই কথা। গত ৩০ মার্চ জাতীয় সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেমের সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম জানিয়েছিলেন, বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই। একই দিনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুও বলেছেন, জনগণের স্বস্তি নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। অর্থাৎ সরকারি বয়ান শুনলে মনে হতেই বাধ্য যে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নাই। অথচ রাস্তায় নামলে পরিস্থিতি ভিন্ন। মিল শুধু নাইয়ের জায়গাতে। কারণ বিভিন্ন ফিলিং স্টেশনে সেই নাই লেখা সাইনবোর্ডই ঝুলতে দেখা যাচ্ছে। সামনে কখনো পেট্রোল, কখনো বা বসছে অকটেন। একেবারে নিজের মালিকানাধীন চর্মচক্ষুতে তা দেখাও গেছে। আমাদের বাংলাদেশে কর্তৃপক্ষীয় বয়ানের একটি সাধারণ বৈশিষ্ট্য আছে। সেটি হলো শুরুতেই অস্বীকার করে ফেলা। এই দেশের শাসন ক্ষমতায় থাকা সব সরকারই এই বৈশিষ্ট্য মেনে চলে প্রবলভাবে। অবস্থাটি অনেকটা এমন, যেন চোখ বুজে থাকলে আর কিছু দেখা লাগলো না, সেহেতু কিছু ঘটেওনি। এই মন্ত্রটি এদেশের সব সরকারই মেনে চলে চোখ বুজেই, তা নির্বাচিত হোক বা অনির্বাচিত। বর্তমান তেল সংকটেও সদ্য নির্বাচিত রাজনৈতিক সরকারের পক্ষ থেকে একই ধরনের আচরণ পরিলক্ষিত হচ্ছে। সরকারি ভাষ্যে স্পষ্ট যে
অবৈধভাবে তেল মজুদের ঘটনা ঘটছে। অভিযান চালানোর পর সেসবের কিছু কিছু ধরা পড়ার খবরও মিলছে। এখন কথা হলো, জ্বালানি তেল নিয়ে এমন হুলস্থুলটা হলো কেন? প্রথমে রেশনিং, পরে ফিলিং স্টেশনের সামনে লম্বা লাইন, এরপর শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস অনলাইনে নেওয়ার আলাপ। এত কিছুর পর সরকারের পক্ষ থেকে যদি জনসাধারণের প্যানিক বাইংকে সংকটের কারণ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়, তাহলে প্রশ্ন ওঠে, সংকট যদি নাই থাকে, তবে প্যানিক সৃষ্টির শুরুর প্রদীপে ঘি ঢাললো কে? সঠিক পরিকল্পনা কি আদৌ ছিল? কেউ কেউ অবশ্য বলছেন জ্বালানি তেলের দাম যে বাড়েনি এখনো, সেটি বর্তমান সরকারের একটি বড় সফলতা। হ্যাঁ, সফলতা তো অবশ্যই। এতে করে আনুষ্ঠানিকভাবে বাজারের সার্বিক মূল্যবৃদ্ধি তথা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ঊর্ধ্বগতিকে হয়তো কিছুটা আটকানো গেছে। কিছুটা, কারণ সাধারণের অনানুষ্ঠানিক ব্যয় বৃদ্ধি ঘটেছেই। সেটির উদাহরণ এই লেখার শুরুতেই পাওয়া যাচ্ছে নিশ্চয়ই। এমন সংশ্লিষ্ট খাত আছে আরো অনেক, খুঁজলে পাওয়া যাবে নিশ্চয়ই। তাই সরকারকে শুরুতেই অস্বীকারের মনোভাব থেকে বের হওয়া প্রয়োজন। রাজনৈতিক স্লোগানের মতো করে সংকট নাই করলেই বহুরূপী সংকট আসলে নাই হয়ে যায় না, বরং নানা রূপে সেসব আরো প্রকট হয়ে ওঠে। মানুষের তখন কষ্ট হয় দুই ধরনের। একটি হলো আক্ষরিক কষ্ট, আরেকটি হলো সরকার বা কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই কষ্ট অস্বীকার করায় তৈরি কষ্ট। আমার যন্ত্রণা যার বোঝার কথা, সে যখন না বোঝে, তখন যা হয় আর কি। দ্বিতীয়টায় তাই কষ্ট একসময় ক্ষোভে পরিণত হয়। ওই ক্ষোভের প্রভাব হয় সুদূর প্রসারী। গড়াতে গড়াতে একসময় তা ব্যালট বাক্স পর্যন্ত পৌঁছে যায় কিন্তু। আশা করা যায় ভোটে নির্বাচিত রাজনৈতিক সরকার ব্যালটের হিসাব অন্তত বুঝবে। সেই হিসাব নিকাশ করেই তো তাদের ক্ষমতায় আসতে হয়েছে। একেকটা ভোট মানে একেকজন মানুষ, একেকটা মন। সেসব মনের কষ্ট বোঝাটা তাই সরকারের টিকে থাকার জন্য অতি জরুরি। তা না হলে জনহিত ক্ষয় হতে থাকবে ক্রমশ। এখন বুঝলেই ভালো, আর না বুঝলে কি হয় তা তো জানাই।